তো আজকে যেটা শুরু করব সেটা আচ্ছা। হচ্ছে ব্রেদিং প্রসেস। ব্রেদিং প্রসেস বেসিক্যালি কি, আমরা আগের দিন যে সোল্ডারিং প্রসেস আমরা আলোচনা করেছি তারই একটা আমাদের টাইপ হচ্ছে, এরকম টাইপেরই একটা প্রসেস হচ্ছে ব্রেদিং প্রসেস। তো ব্রেদিং জেনারেলি কি করা হয়, এটা আমরা একটা থার্মাল জয়েন্ট আমরা বলতে পারি, কিন্তু এটা আমরা জেনারেলি একটা পার্মানেন্ট জয়েন্ট হিসাবে কাউন্ট করে থাকি। একটা আমি পিডিএফ এর দিকে যাব। তো এখানে দু ধরনের জয়েন্ট আমরা পাচ্ছি, একটা হচ্ছে মেকানিক্যাল জয়েন্ট, সেকেন্ড হচ্ছে থার্মাল জয়েন্ট। তো আমরা আগের দিন এটা খুব ডিটেলসে ডিসকাস করেছি, তখনই আমি জানিয়েছিলাম যে ব্রেদিং ইজ টাইপ অফ এ থার্মাল জয়েন্ট, ঠিক আছে, কারণ ব্রেদিং এর মাধ্যমে আমরা হিট আপ করে জয়েন্টটা করি, একই ধরনেরই প্রসেস প্রায় সোল্ডারিং এর সাথে, ঠিক আছে, কিন্তু এটা একটু স্ট্রঙ্গার জয়েন্ট প্রোভাইড করে, ঠিক আছে। তো এখানে কি হয়, এখানে যেটা আমাদের করে, এটার মেল্টিং পয়েন্টটা অনেক বেশি হয়, অনেকটা কিছুটা কম্পেয়ার করতে পারি হার্ড সোল্ডারিং এর সাথে, ঠিক আছে। তাই জন্য এটাকে আমরা সেমি পার্মানেন্ট না বলে এটা পার্মানেন্ট জয়েন্ট হিসাবে কাউন্ট করছি। এই যে এখানে দেখানো হয়েছে ব্রেদিংকে অ্যাজ পার্মানেন্ট জয়েন্ট, ঠিক আছে, এখানে পার্মানেন্ট জয়েন্ট হিসাবে আমরা ব্রেদিংটাকে শো করেছি, ঠিক আছে। ব্রেদিং হচ্ছে আমাদের টাইপ অফ পার্মানেন্ট জয়েন্ট। তাহলে এক কথায় যদি বলি, তাহলে ব্রেদিংটা কি ধরনের প্রসেস, তাহলে প্রথম যে শব্দটা আমরা বলতে পারবো যদি আমাকে কোথাও জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ ব্রেদিং, তাহলে প্রথমে যেটা দিয়ে আমি শুরু করবো, ব্রেদিং ইজ এ, প্রথম যে শব্দটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে থার্মাল পার্মানেন্ট জয়েন্ট স্যার। অ্যাজ ওয়েল অ্যাজ Using is a permanent joint. পার্মানেন্ট জয়েন্ট, ঠিক আছে, পার্মানেন্ট জয়েন্ট। এটা একটু আমরা, এটা আমরা কখনো করিনি, ঠিক আছে, এটা আমরা যখন ওয়ার্কশপে আসবো তখন এটা আমরা করে দেখাবো যে কিভাবে হয়, জিনিসটা খুব সোজা জিনিস। আচ্ছা, তো ইউটিউবে কোনো ভিডিও দেখালে খুব ভালো হতো, বাট ইউটিউবের একটা প্রবলেম হচ্ছে, মেবি ওটা কপিরাইট ক্লেম হতে পারে, ঠিক আছে, কিন্তু ইউটিউবে একটা যাওয়ার স্যার টেকনিক কোথাও থাকে। শোনা যাচ্ছে না। কথা শোনা যায়নি? স্যার প্রবলেম হচ্ছে। সবাইকারই তাই কি সেম প্রবলেম হচ্ছে? না স্যার আমার না স্যার, আছে শোনা না স্যার, যদি সবাইকার প্রবলেম না, হয় তাহলে ওটা আমার নেটওয়ার্কের প্রবলেম, যদি ইনকেস কারো ইন্ডিভিজুয়াল হচ্ছে তাহলে সেই জায়গায় নেটওয়ার্কের প্রবলেম। না স্যার, আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। ক্লিয়ার শোনা যাচ্ছে তো? ঠিক আছে। তো যাই হোক, যদি কেউ সেরকম প্রবলেম হচ্ছে একান্তে, ঠিক আছে, তারা একটু একবার বলেছি যে ডিসকানেক্ট করে সঙ্গে সঙ্গে কানেক্ট হয়ে যায়, দেখ ওটা আরো শোনা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো যে ব্যাপারটা হচ্ছে, তাহলে এটা বেসিক্যালি একটা থার্মাল অ্যাজ ওয়েল অ্যাজ পার্মানেন্ট জয়েন্ট। তো এটার ক্ষেত্রে কি করা হয়, আমরা জেনারেলি যখন এটা করি, ওয়ান অফ দ্য প্রসেস টু মেক পার্মানেন্ট জয়েন্ট বিটুইন টু সেম অর ডিফারেন্ট মেটালস ইজ কল্ড অ্যাজ ব্রেজিং। দুটো জয়েন্টের মধ্যে পার্মানেন্ট জয়েন্ট করছে। পার্মানেন্ট জয়েন্ট মানে কি, যদি ব্রেজিং জয়েন্টটাকে আমরা ছাড়াতে যাই তাহলে কি হবে, কোনটা ছাড়বে, ব্রেজিং জয়েন্টটা ছাড়বে না বেস মেটালটা ছেড়ে যাবে, না দুটোই একসাথে নষ্ট হয়ে যেতে পারে, কোনটা বেস বেশি? মেটাল একসাথে ছেড়ে যাবে। দুটোই একসাথে ছেড়ে যাবে, এই স্যার জন্য একটা এটাকে নষ্ট আমরা, হবে না। না দুটোই একসাথে নষ্ট হয়ে যাবে। আচ্ছা দুটাই। আমি খুব সুন্দর একটা ছবি দিয়েছি, এটা আমি প্র্যাকটিক্যালও দেখাতে পারতাম, ব্রেজিংটা জানি না আছে কিনা প্র্যাকটিক্যালে। তো আমার একটা নিজের ভিডিও আছে, সেই ভিডিওটা আমি দেখাতে পারি শেয়ার করে, কিন্তু অন্যান্য কিছু শেয়ার করতে পারবো না। তো যাই হোক, এটা কপিরাইট থাকে, সবাই জানেন যে ইউটিউব কপিরাইট থাকে। তো এই যে প্রসেসটাকে আমরা দেখিয়েছি, এই যে দুটো পাইপকে আমরা জয়েন্ট করছি ব্রেজিং এর মাধ্যমে, তো ব্রেজিংটার মাধ্যমে জয়েন্ট কিভাবে আমরা করি, এই যে দেখতে পাচ্ছি দুটো পাইপকে আমরা জয়েন্ট করেছি, কিভাবে জয়েন্ট করেছি। তো ব্রেজিং প্রসেসটার দিকে একটু গেলে আমরা জিনিসটাকে ক্লিয়ার করতে পারবো, ঠিক আছে, ব্রেজিং জিনিসটা কি। ব্রেজিং gives a much stronger joint than soldering. ব্রেজিং কিন্তু সোল্ডারিং এর থেকে বেশি স্ট্রং জয়েন্ট দেয়। ব্রেজিং uses a harder filler metal than soldering, which is commonly known as, খুব ইম্পর্টেন্ট বলেই আমি এটাকে দাগ দিয়ে দিয়েছি, যেমন সোল্ডারিং এর ফিলার মেটালটাকে কি বলা হয়, সোল্ডারিং এর ক্ষেত্রে ফিলার মেটালের নাম হচ্ছে, ফ্ল্যাগ ঠিক আছে, সোল্ডার। কিন্তু ব্রেজিং এর ক্ষেত্রে, শোল্ডার সরি। সোল্ডিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের এটা, আমরা কখনোই বলতে পারবো না ব্লেজার, বা ব্লেজার কখনোই বলতে পারবো না, সেক্ষেত্রে আমাদের কিন্তু বলা হয় হয় ব্রেজিং অ্যালয় বলতে পারি অথবা স্পেল্টার বলতে পারি, ঠিক আছে, আরেকটা নামও আছে পরে জানবো। তো দুটো নাম দিয়ে বলতে পারি, স্পেল্টারও বলতে পারি অথবা ব্রেজিং অ্যালয়ও বলতে পারি, বা ব্রেজিং রড বলতে পারি, আরেকটা বলে দিলাম ব্রেজিং রড হিসেবে বলে। ব্রেজিং রডটা ইউজ করি না, জেনারেলি আমরা ব্রেজিং অ্যালয় বা স্পেল্টার হিসেবে ব্যবহার করে থাকি নামটা। তো ওয়ার্কশপে আমরা জেনারেলি এটাকে ব্রেজিং রড বলেই বেশি পরিচিত এটা। তো স্পেল্টার মেল্টস at temperature that is above the red heat but below the temperature of parts to joint, ঠিক আছে।
এটা কতটা হয়, ব্রেজিং এর কতটা টেম্পারেচার থাকে, যে যে পাঁচটার উপর আমি ব্রেজিং করবো তার মেল্টিং পয়েন্টের খুব কাছাকাছি। ঠিক আছে, ধর আমি সাপোজ লোহার উপরে মেল্টিং, আমরা লোহার উপরে করবো, কত কত বলেছিলাম, তো এটার উপর যদি আমি স্পেল্টিং করতে মানে করতে যাই, বা আমি একটা যদি কপারের ক্ষেত্রে বলি, এটার জন্য বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এর কাছাকাছি টেম্পারেচার হবে, মানে ব্রেজিংটা হতে পারে হয়তো 900 ডিগ্রি সেলসিয়াসের হলো। ঠিক আছে, তো এতটা পর্যন্ত গরম হয় না, যে এটা তো লাল অবস্থায় থাকে। ঠিক আছে, মানে এটা কোন টেম্পারেচার, এটা কিনিং টেম্পারেচারে পৌঁছে যায়। ঠিক আছে, কিনিং টেম্পারেচার মানে যে টেম্পারেচারে চেরি রেড কালারে চলে আসে। ঠিক আছে, চেরি রেড কালার, চেরি রেড কালার মানে আমাদের চেরির মতো লাল কালারে গরম হয়ে যায় না মেটালটা, কাইন্ডিং টেম্পারেচারে এটা পৌঁছাবার পর সেই টেম্পারেচারে এটা গলবে, মেল্টিং পয়েন্টটা প্রায় যে বেস মেটাল থাকে তার কাছাকাছি হয়। তার ফলে কি হয়, যখন আমরা গলে গিয়ে, সাপোজ আমি একটা ছবি এঁকে দেখাই তাহলে বোঝা যাবে জিনিসটা আরো ক্লিয়ারলি। সাপোজ আমি একটা জয়েন্ট করতে চাইছি এখানে, আচ্ছা জয়েন্ট এখানে করতে চাইছি, তো জয়েন্টের উপরে আমি ব্রেজিং এর ইয়েটা প্রোভাইড করলাম, এটাকে লাল কালার দিয়ে দেখালে আরো ভালো হতো, তো গরম এটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা গরম হয়ে গেছে, উপরের সারফেসটা গরম হয়ে আছে। ঠিক আছে, এরকম গরম হয়ে রয়েছে। এর উপরে আমি একটু ঠান্ডা বলে এটা কমলা কালারে দেখাচ্ছি, কমলা কালারের ব্রেজিং স্পেল্টারটা বা আমাদের ব্রেজিং অ্যালয়টা কিন্তু ছড়িয়ে গেছে। যেহেতু খুব কাছাকাছি আছে, এই জয়েন্টটা এত ক্লোজলি চিটে যাবে না, যে ছাড়াতে গেলে হয়তো মানে দুটো একসাথে উঠে চলে আসবে, হয়তো এর উপরের পোর্শনটাও ভেঙে চলে আসবে। ঠিক আছে, এই জন্য এটা একটু স্ট্রঙ্গার জয়েন্ট প্রোভাইড করে বলে এটাকে আমরা বলছি পার্মানেন্ট জয়েন্ট। ঠিক আছে, কারণ এটাকে আমরা যদি সেপারেট করতে চাই, খুব বেশি চান্স থাকে কি দুটো একসাথে ভেঙে যাওয়ার, অর্থাৎ আমাদের এটাও নষ্ট হয়ে যাবে, জয়েন্টটাও নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তার সাথে সাথে আমাদের বেস মেটালটাও নষ্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছি একটা জয়েন্টে, তো অ্যাপ্লিকেশনস কোথায় কোথায় হয় এখানে বলেছে, দ্য মেল্টিং পয়েন্ট অফ স্পেল্টার রেঞ্জিং ফ্রম 600 ডিগ্রি সেলসিয়াস টু 950 ডিগ্রি সেলসিয়াস, 600 থেকে 950 ডিগ্রি হয়। তো আমাকে একটা জিনিস 950 ডিগ্রির একটা স্পেল্টার ব্যবহার করছি একটা কপারের উপর, যার কপারের মেল্টিং পয়েন্ট হচ্ছে 1085 ডিগ্রি সেলসিয়াস। তো কতটা ডিফারেন্স হচ্ছে, 950 আর 1085-র মধ্যে কতটা ডিফারেন্স হচ্ছে, খুব একটা নয়, তাই তো। তো এই জন্য এটাকে 150-200 প্রায়, হ্যাঁ। 150-200 মতন, মানে প্রায় কপারটাও প্রায় গলবো গলবো কন্ডিশনে চলে যায়। ঠিক আছে, ডেফিনেটলি কার্নিং কন্ডিশনে থাকে, বাট এটাও কিন্তু গলবো গলবো এই ধরনের একটা প্রায় ফিউজেবল একটা কন্ডিশনে চলে যায়। তো এই অবস্থায় কি হয়, লেয়ার মতো আমরা সেরকম ভাবে পাই না, প্রায় চিটে যায়। ঠিক আছে, দুটো একসাথে প্রায় মিশে যায়। ঠিক আছে, একটা নতুন লেয়ার তৈরি করে। তো ছাড়াতে গেলে দুটো একসাথে চলে যেতে পারে বলে এটাকে আমরা বলছি পার্মানেন্ট জয়েন্ট। আচ্ছা, in brazing, at first joining metals are cleaned properly and heated up, then solder with borax is sprayed over the joint. তো ব্রেজিং এর জন্য কি করা হয়, আমরা এখানেও একটা কি করি, ক্লিন করে নিই, প্রপারলি ক্লিন করে নিই এবং হিটেড আপ করে নিই প্রথমে। এটা প্রসেসটাকে না বোঝালে বোঝা যাবে না। এখানে যে ফ্লাক্সটা ব্যবহার করি, এখানে যেমন বহু রকমের ফ্লাক্স ব্যবহার করছিলাম, এই সেই হ্যানা ত্যানা অনেক রকম ফ্লাক্স ব্যবহার করলাম সোল্ডারিং এর ক্ষেত্রে, ট্যালো ব্যবহার করছিলাম, রেজিন ব্যবহার করছিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করছিলাম, অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করছিলাম, আরো আরো এক্সট্রা করছিলাম। ঠিক আছে, এক্সট্রা কাজ করেছিলাম। ঠিক আছে, তো এক মিনিট, জাস্ট একটা মিনিট, একটা ইয়ে হয়ে গেছে। আমি ক্লাসে পরে কথা বলছি। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা শোনা যাচ্ছে। আচ্ছা স্ক্রিন শেয়ারিং মনে আছে আমার, আপনার ফোনটা চলে এলে মানে কিছু ইয়ে বোঝা যায় না। স্যার অফ হয়েছে স্ক্রিন শেয়ারিং। স্ক্রিন শেয়ারিং অফ হয়ে গেছে, হ্যাঁ এখানে স্যার। কিন্তু স্টপ শেয়ারিং দেখাচ্ছে, ওই জন্য আমি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আপনার। না নেটওয়ার্ক ইউর কানেক্টিং ইজ লুজ দেখাচ্ছে। ইউর কানেক্টিং ইজ, মানে নট কানেক্ট দেখাচ্ছে স্ক্রিন শেয়ারিং এর ওই আগের আছে। আচ্ছা আমি একবার স্টপ করে আবার অন করছি। ঠিক আছে স্যার, হ্যাঁ। আচ্ছা এবার, না স্যার এখনো, হ্যাঁ স্যার এসছে। হ্যাঁ স্যার আচ্ছা, দেখাচ্ছে। ঠিক আছে।
আচ্ছা Yes, 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 yes. হ্যাঁ এখানে যেমন এত রকম টাইপের ফ্লাক্স ব্যবহার করছি না, এখানে এত রকম টাইপের ফ্লাক্স ব্যবহার করি না, এখানে জেনারেলি আমরা বোরাক্স কে ব্যবহার করে থাকি, ঠিক আছে, অ্যাজ এ ফ্লাক্স। তো যে জায়গাটা হচ্ছে বোরাক্স কে আমরা ফ্লাক্স হিসেবে ব্যবহার করে থাকি, ঠিক আছে, যেটা জয়েন্টের উপরে স্প্রেড করে যায়, ঠিক আছে, জয়েন্টের উপর স্প্রেড করে। ব্রেজিং প্রসেস ইজ, হ্যাঁ হ্যালো, সে স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না স্যার আমাদের দেখাচ্ছে তো। আচ্ছা একবার স্যার আমাদের দেখাচ্ছে। ইন কেস কারোর প্রবলেম যদি করে, তারা একবার জাস্ট লেট করে একবার জয়েন করে যাওয়ার সঙ্গে সঙ্গে, ঠিক আছে, একবার লেট করে জয়েন কর, হয়ে যাবে, সঙ্গে সঙ্গে দেখতে পাবি, কোনো অসুবিধা হবে না। আচ্ছা হ্যাঁ, যদি কেউ জয়েন হওয়ার থেকে জয়েন হয়েছে লেট করে, আচ্ছা ঠিক আছে, আমি তো শুরু হয়নি করে কেউ। দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তো যদি কারোর হয় আমি বলে দিচ্ছি, লেট করে সঙ্গে সঙ্গে জয়েন করে যাবি, দেখবি কোনো প্রবলেমটা হয়তো শর্ট আউট হয়ে যাবে। আচ্ছা, তো যে জায়গাটা হচ্ছে ব্রেদিং কিভাবে কাজ করে, এই জিনিসটা জানতে পারলে আমার কাছে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি একটা সিম্পল প্রসেসে দেখাই এখানে। আচ্ছা দুটো ট্যাব খুলেছে, একটা দরকার আছে। তো একটা পাইপ আমি দেখাচ্ছি, ঠিক আছে, পাইপটা কিরকম দেখতে হয়, পাইপ জেনারেলি এরকম সবাই আমরা জানি, পাইপটাকে এতটা ভালো করে না দেখালেও তোরা জানতিস, ঠিক আছে। তো পাইপ অনেকটা এরকম টাইপের দেখতে হয় নাকি, এরকম টাইপের পাইপ দেখতে হয়। তো পাইপটাকে আমি কিরকম ভাবে দেখবো, এখানে আমি এভাবে না দেখে এটাকে আমি সেকশনাল ভিউতে দেখবো, ঠিক আছে, মানে এটাকে সেকশন করে নিলাম। তো সেকশনাল ভিউতে কিরকম দেখতে পাওয়া যাবে, সেকশনাল ভিউতে এই পাইপটাকেই দেখাচ্ছি, এই একটা, এই একটা করছে, ঠিক আছে। এবারে এইটা এরকম দেখতে পাবো তো, যদি আমরা একটা দিকে দেখি, মানে তোরা সাইড ভিউ অলরেডি জানিস, সাইড ভিউটা থেকে যদি দেখি, এই হ্যাঁ পাইপ স্যার। থেকে এরকম দেখতে হ্যাঁ পাচ্ছি। এর সাথে আমি একটা অন্য হ্যাঁ পাইপকে স্যার। জয়েন করবো, অন্য পাইপটার কালার আমি এখানে তারপর সবুজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দুটো পাইপকে আমাকে জয়েন করতে হবে। তো এই অবস্থায় কি জয়েন করা সম্ভব? ব্রেজিংটাকে কিভাবে কাজ করি, ব্রেজিংটাকে আগে দেখিয়ে দিই কিরকম ভাবে ব্রেজিং কাজ করে, তারপরে আমরা জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো, ঠিক আছে। বেসিক্যালি আমরা একটা উপরে এঁকে নিই। স্যার এই দুটোর মাঝে যদি অন্য কোনো একটা মানে পাইপ মেটাল বুস করে জয়েন করতে হয় কি? না না না, এটা অন্য প্রসেসে জয়েন করবো, বলে দিচ্ছি, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, বলে দিচ্ছি। ছবিটা এঁকে নিই। অন্যরকম টেকনোলজি। আচ্ছা, তো এরকম একটা প্লেট আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এক্স্যাক্টলি প্যারালাল হয়ে গেল, তাই তো? আচ্ছা, তো এরকম একটা প্লেট দেখতে পাচ্ছি, দুটো প্লেট এরকম একটা জায়গায়। ঠিক আছে, দুটো প্লেটকে আমি জয়েন করবো, ঠিক আছে, বা একটা প্লেটের মধ্যে ফাটল হয়ে গেছে, সেই ফাটলটাকে জয়েন করবো। তো কিভাবে জয়েন করবো প্রসেসটাকে, সোল্ডারিং কিভাবে কাজ করে, এই ব্রেজিং কিভাবে কাজ করে। ব্রেজিং কিন্তু সোল্ডারিং এর মতন এরকম কোনো আমরা কোনো জায়গায় কিন্তু ঘষে লাগাতে হয় না। সাপোজ এই প্লেটটার মধ্যে একটা ফাটল তৈরি হয়ে গেছে, চিড় ধরে গেছে, ঠিক আছে, এই চিড়টাকে আমি বন্ধ করবো, ঠিক আছে, ব্রেজিং এর মাধ্যমে। তো কিভাবে জয়েন্টটাকে বন্ধ করতে পারি, মজার জিনিস হচ্ছে আমরা জানি আমাদের দেয়ালে এরকম একটা ফাটল হয়েছে, ঠিক আছে, ফাটলটার সাইজটা খুবই সরু, মানে খুব পাতলা, ঠিক আছে। তো পাতলা যদি জিনিস হয়, আমাদের একটা খুব মজার জিনিস হয়, ঠিক আছে, সেটাকে আমরা বলি ক্যাপিলারি অ্যাক্সেল, আমরা অনেকে জানি কৌশিক ক্রিয়া বলে অনেক শুনেছি আমরা, ঠিক আছে। জাস্ট এরকম একদম পাতলা একটা পাইপ রয়েছে, ঠিক আছে, পাতলা একটা পাইপকে আমি একটা জলের মধ্যে ডোবালাম, এরকম একটা পাত্র আছে, পাত্রের মধ্যে জল রয়েছে, ঠিক আছে, এরকম মানে পাত্রটা একটু বেঁকে গেছে একটা সাইড, যাই হোক, এরকম একটা জল রয়েছে, এই সারফেস পর্যন্ত আমাদের জল রয়েছে, ঠিক আছে।
আগের দিন এরকম ইয়েতে দেখানো হয়েছিল, বাহ, শেষ হয়ে গেল। তো ম্যাথমেটিক্যাল মাস ডেন্টিসির এই অঙ্কগুলোতে। হ্যাঁ এক্স্যাক্টলি এরকম ভাবে দেখাচ্ছিলাম। ওটা কি বুঝতে সুবিধা হয়েছিল আগের থেকে? হ্যাঁ স্যার, বুঝতে দেখ, সুবিধা আগের হয়েছে। দিন আমি আসলে বুঝতে পারিনি আগের দিন কতদূর কি হয়েছিল। আমার ক্লাসটা একদম 11th আওয়ারে কালকে সেট হয় আর কি, ঠিক আছে। তো অতটা জানা ছিল না বলে ইয়ে হয়েছিল আর কি। আমাকে টোটালটা আমি যতটুকু ম্যাথের জন্য দরকার ছিল সেটা বলে দিলাম আর কি extra করে। আচ্ছা, তো যাই হোক, তো এইখানে আমরা একটা মজার জিনিস দেখতে পাই। এই জিনিসটা কালকে যেগুলো বোঝাচ্ছিলাম অনেকটা এরকম টাইপের জিনিস। কালকে বোধহয় ক্যাপিলারি অ্যাকশন বোঝায়নি, তাই তো? না আজকে স্যার, ক্যাপিটাল অ্যাকসেন্ট বোঝানো হয়নি তো। just a minute। এই জায়গাটা একটা মজার জিনিস দেখতে পাই। জলের লেয়ারটা আছে এইটা, ঠিক আছে। কিন্তু আমরা যদি খুব ভালো করে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে জলের লেয়ারটা যদি আমরা খুব সরু নলটা হয়, ঠিক আছে, দুটো নল আমরা রাখছি পাশাপাশি, একটা নল রাখছি এই পাশে আর একটা নল রাখছি, ঠিক আছে। এটা একটু মোটা নলটা, ঠিক আছে, এই নলটা একটু মোটা, ঠিক আছে। এখানে কিন্তু দেখবো জলের লেয়ারটা সেম লেয়ারেই আছে, কিন্তু যখন পাতলা নল হচ্ছে দেখছি অনেকটা উপর পর্যন্ত উঠে যাচ্ছে। এতটা পর্যন্ত জলের হাইটটা এক্সট্রা হয়ে যাচ্ছে, এতটা পর্যন্ত হাইট এক্সট্রা হয়ে যাচ্ছে। সরু পেন্সিল ভালো লাগে না। এতটা পর্যন্ত হাইট কিন্তু এক্সট্রা হয়ে যাচ্ছে, তাই না? এই হাইটটা এক্সট্রা হয়ে যাচ্ছে। তো জল তো সমোচ্চশীলতা মানে না, জলের মানে আমরা যে যে লেয়ারটা জল থাকে সব জায়গায় সেম লেয়ার পর্যন্তই থাকে, তাহলে এই ক্ষেত্রে আলাদা কেন হচ্ছে? কারণ এটা একটা তো বায়ুর প্রপার্টি চাপ। থাকে যেটা বলা হয় ক্যাপিলারি অ্যাকশন। ক্যাপিলারি অ্যাকশন মানে লেখাটা একদম খারাপ হয়ে যাচ্ছে। ক্যাপিলারি অ্যাকশন যেটা হয় ফর সারফেস সারফেস টেনশন, ঠিক আছে। সারফেস টেনশনের জন্য এটা প্রপার্টিটা হয়, ঠিক আছে, পৃষ্ঠ টান যেটাকে বলা হয়, এটার জন্য একটা প্রপার্টি হয় সেটা বলে ক্যাপিলারি অ্যাকশন। এত ডিটেলসে যাব না, জাস্ট যেটুকু দরকার সেটুকু জানি। ক্যাপিলারি অ্যাকশনের জন্য কি হয়, ও হাইটের জন্য ইজিলি ছড়িয়ে যেতে হবে, হাইটের থেকেও বেশি উপর পর্যন্ত যায়। তো আমরা জানি যে যখন আমরা গাছগাছালি নিয়ে কথা বলি, জাইলেম বা ফ্লোয়েম আমরা পড়েছি। তো জাইলেমের মাধ্যমে মাটির থেকে জলটা উপরে কি করে ওঠে গাছের মধ্যে, গাছের যে ডিউ টু জাইলেম, ক্যাপিলারি অ্যাকশন। হ্যাঁ ডিউ টু ক্যাপিলারি ক্যাপিলারি অ্যাকশন, অ্যাকশন ওই ঠিক। পিস্টনের জন্য। পৃষ্ঠ টানের জন্য। কিন্তু এটা মোটা মোটা হয়ে গেলে কিন্তু হবে না, দেখ মোটার ক্ষেত্রে একই জায়গায় রয়েছে। মোটা প্লেটের জন্য বা মোটা পাইপের জন্য কিন্তু এটা আমাদের ওই সমোচ্চশীলতাটা মানবে, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু যদি আমাদের হলো তাহলে কিন্তু এটা সমোচ্চশীলতা মানবে না, কিছুটা বেড়ে যাবে, যেটাকে বলা হয় ক্যাপিলারি অ্যাকশন। কাজ কিন্তু এইভাবে জলকে উপরের দিকে তোলে, সেখানে কিন্তু এটা কিন্তু গ্র্যাভিটেশনের উল্টো দিকে কাজ করে, তাই না এই ফোর্সটা? আচ্ছা, যেটাকে বলা হয় ক্যাপিলারি অ্যাকশন। এটা হয় ডিউ টু সারফেস টেনশন। এটা একটা সারফেস টেনশনটা একটা প্রপার্টি, ফ্লুইডের একটা প্রপার্টি, ঠিক আছে। তো এইটার ফলে কি হয়, যে কোনো দেয়ালের মধ্যে আমরা দেখবো একটা এরকম একটা দেয়াল, ঠিক আছে, দেয়ালটা অলরেডি আমি এঁকেছি। দেয়ালের মধ্যে একটা গ্যাপ রয়েছে, হালকা ফাটল রয়েছে, খুব হালকা চিড়, মোটা হলে কিন্তু হবে না, খুব হালকা চিড় রয়েছে। এবার আমি একটু এটা দিয়ে দেখাচ্ছি, এই চিড়টাকে একটু জুম করে দেখাচ্ছি। তো জুম করে আমি এর মধ্যে, ও এটা টোটালটা হলো না, আচ্ছা টোটালটার মধ্যে একটু জল জল দিয়ে দিলাম, ঠিক আছে। জল যদি ফেলে দিই নীল করতে গেলে ওটাটাই নীল হয়ে যাবে। জাস্ট যাবে কি না, শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। যাই হোক, আহ, যদি জল ঢেলে দিই কি হবে, জলটা দেখবো ইজিলি ওটা এই সারফেস বরাবর পুরোপুরি ছড়িয়ে গেল, সঙ্গে সঙ্গে নিমেষের মধ্যে গোটাটাকে অ্যাবজর্ব করে নিল আর গোটাটা ছড়িয়ে গেল সারফেস বরাবর বা ফাটল বরাবর ছড়িয়ে গেল। তো এটা কেন হয় বলতে, এই যে তাড়াতাড়ি ছড়িয়ে যাচ্ছে, কোনো রকম ফোর্স দিতে হচ্ছে না, নিজে নিজেই ছড়িয়ে যাচ্ছে, তাহলে এই জিনিসটা কেন ঘটছে? এটা হচ্ছে ডিউ টু ও সে ক্যাপিলারি অ্যাকশনের জন্য কি? ক্যাপিলারি অ্যাকশনের জন্য, কৌশিক ক্রিয়ার জন্য। কিন্তু যদি ফাটলটা এরকম হতো, ফাটল একটা এরকম ফাটল হতো, এরকম মোটা ধরনের একটা ফাটল হতো না, এরকম একটা ফাটল হচ্ছে, ঠিক আছে, এরকম একটা ফাটল ধরে গেছে, এরকম একটা ফাটল হয়ে গেছে, এরকম মানে এটার থেকে মোটা দেখাচ্ছি, এরকম একটা ফাটল চিট ধরেছে, ঠিক আছে। এটার মধ্যে কি হবে তাহলে, এটাকে না যদি স্যার। আমরা এটাকে ইয়ে করি, এরকম যদি একটা ফাটল হলো তাহলে সেক্ষেত্রে কি আমরা ক্যাপিলারি অ্যাকশন দেখতে পাবো? কখনোই পাবো না। ফাটলটা অতি অবশ্যই পাতলা হতে হবে, তাই না? মোটা, এই যে বললাম, বেশি যদি আমাদের এরিয়া হয়ে যায় তাহলে কিন্তু হবে না। তো এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা ব্রেদিং প্রসেসটাকে কাজে লাগাই, ঠিক আছে। ব্রেদিং এর মেইন ভিত্তিটাই হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন, ঠিক আছে।
তো সেখানে আমি কি করি, দুটো মেটাল প্লেটের মধ্যে এইখানে এবারে কাজে লাগবে জিনিসটা। দুটো মেটাল প্লেটের মধ্যে সাপোজ এইটা একটা মেটাল প্লেট, এটা একটা মেটাল প্লেট, আমি দেখিয়ে দিই তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। ও বাবা, এরকম হবে না, এটা তো ইয়ে নয়, অন্য ইয়ে নয়, সেটা বুঝতে হবে। আচ্ছা আমি এটাকে একটু দেখাই তাহলে বোঝা যাবে। সাপোজ এই দুটো দুটো প্লেট, ঠিক আছে, এইরকম দুটো প্লেট, এই দুটো আলাদা আলাদা প্লেট, দুটো প্লেটকে খুব কাছাকাছি রেখেছি, বোঝা যাচ্ছে করে ঠেকিয়ে রেখেছি, প্রায় ঠেকিয়ে রেখেছি, তাই তো? গ্যাপটা খুব কম, দুটো প্লেটকে কি আলাদা আলাদা রেখেছি, পায়ে ঠেকিয়ে রেখেছি, টাচ করিয়ে রেখেছি, দেন না। তো এটাকে আমি জাস্ট টাচ করালাম, ঠিক আছে। এই অবস্থাতে, ঠিক আছে, আমি এর মধ্যে এটাকে গরম করে নিলাম, দুটো প্লেটকে আমি গরম করে নিলাম। গরম করা মানে কি কালার দেবো, অবশ্যই লাল কালার দেবো, ঠিক আছে। গরম হয়ে গেছে, দুটো প্লেটকে গরম করে দিলাম। আচ্ছা, এরপর এর উপরে কি করতে হবে, আমাকে ফ্লাক্স অ্যাপ্লাই করতে হবে। মানে ফ্লাক্সটা কিভাবে অ্যাপ্লাই করব, যে ব্রেজিং রডটার কথা বললাম আমি, কোথায় গেল, এরকম একটা ব্রেজিং রড বাজারে কিনতে পাওয়া যায়, ঠিক আছে, বাজারে বললেই কিনতে পাওয়া যাবে। এবার একটা ব্রেজিং রড আমরা কিনতে পেলাম বাজারে। এই ব্রেজিং রডটাকে আমরা কি করবো, ব্রেজিং রডটাকে আমাদের বেসিক্যালি গরম করতে পারি, হালকা করে গরম করি। কেন হালকা করে গরম করি, এটা কিসের মাধ্যমে গরম করলাম, জেনারেলি আমরা ব্লো টর্চের ব্যবহার করে থাকি। তো ব্রেজিং রডটার নিচ পোর্শনটাকে আমরা হালকা করে গরম করবো, মানে কমলা কালার দেখাবো, এই জায়গাটাকে একটু হালকা করে গরম করে নিই। এটা কেন গরম করি, গরমটা অন্য কোনো কারণ নয়, এটা টেকনিক্যাল কারণের জন্য করি। এটাকে পাউডার ফ্লাক্সের মধ্যে ডোবাবো। এখানে কি ধরনের ফ্লাক্স ব্যবহার করা আমি বললাম, এখানে ব্যবহার করা হয় বোরাক্স, পাউডার ফ্লাক্স। বোরাক্স। তো বোরাক্সটা হচ্ছে জেনারেলি পাউডার ফর্মে থাকে, ঠিক আছে। বোরাক্সে একটা কৌটো থাকে যেটা গুঁড়ো বা পাউডার ফর্মে থাকে। তো কি করলাম, এই গরম টিপটাকে ওই কৌটোর মধ্যে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। গরম জিনিসের মধ্যে পাউডারটা যদি লাগে তাহলে কি হবে, পাউডারের কিছু অংশের মধ্যে চিটে যাবে, ঠিক আছে, বোরাক্সের একটু অংশের মধ্যে চিটে যাবে। বোরাক্সটা চিটে গেছে, দেখিয়ে দিলাম উপরে চিটে গেছে। এরপর এই অবস্থাতে আমি কি করব, জাস্ট এটাকে আমি এর উপর ঠেকিয়ে দেবো, ঠিক আছে। এই জিনিসটাকে আমি এর উপর টাচ করে দেবো, আমি এখানে দেখাচ্ছি অন্য একটা কালার দিয়ে, এটাকে টাচ করালাম, ঠিক আছে। যেই টাচ করালাম, এত গরম জিনিসটা, গরম মেটালটার উপর যখনই এটাকে টাচ করালাম, কি হবে, এই যে টিপটা থাকবে সেই টিপটার মধ্যে, যেটার মধ্যে হালকা করে ইয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে, এটা হালকা করে যার মাথার উপরটাতে, এই যে এখানটায় আমি টাচ দেখিয়ে দিচ্ছি, এখানটায় টাচ লেগে আছে, এটা কি হবে, গলে যাবে। গলে গিয়ে কি হবে, এই যে টিপটা রয়েছে, টিপটা গলে যাবে, ঠিক আছে। এই টেম্পারেচারটা কতটা করেছি, তার মানে এই যে প্লেটটাকে গরম করেছিলাম, যে কোনো টেম্পারেচারে গরম করলেই হবে না, বেস মেটালের থেকে একটু বেশি টেম্পারেচারে গরম করতে হবে? তো বেস মেটালের কাছাকাছি প্রায় গরম করলে হবে। হ্যাঁ, বেস মেটালের মেল্টিং এর কাছাকাছি গরম করতে হবে, অ্যাটলিস্ট যেন এই ব্রেজিং এর থেকে একটু বেশি হয়, ব্রেজিং রডটার থেকে একটু বেশি হয়। মানে সাপোজ যদি এটা আমি 950 ডিগ্রি ধরে নিই, ঠিক আছে, এটা অ্যাটলিস্ট 950 ডিগ্রিতে গরম করতে হবে, তাই না, বা তার থেকে উপরে গরম করতে হবে। তার ফলে কি হবে, যখনই এটাকে টাচ করাবো এটা অটোমেটিক্যালি গলে যাবে, গরম প্লেটটার সংস্পর্শে এসে গলে যাবে। একটু বেশিই করি, কারণ আমরা সঙ্গে সঙ্গে তো অ্যাপ্লাই করি না, 2-3 মিনিট পর করি। তো সাপোজ এটা যদি কপার হয়, তো মোটামুটি আমরা ধরে নিলাম কি 1000 ডিগ্রিতে গরম করে নিলাম, ঠিক আছে, 1000 ডিগ্রিতে গরম করে নিলাম, ঠিক আছে। যখনই লাল হলো তখন আমরা কি করবো, ব্রেজিং রডটাকে গরম, মুখটাকে একটু গরম করে নিলাম হালকা করে, দিয়ে সেটাকে একটু পাউডার ফ্লাক্সের কৌটোর মধ্যে ডুবিয়ে এটার উপর ঠেকিয়ে দিলাম। তার ফলে কি হবে, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি এই ফাটলের মধ্যে দেওয়া যাবে, হ্যাঁ, গোটাটা হয়ে গেল, ঠিক আছে, গোটাটা না, just এই সারফেসটা হতো, কষ্টই করতে হবে, ঠিক আছে, কষ্ট করে নিচ্ছি, কোনো ব্যাপার নেই। এটার মধ্যে ছড়িয়ে যাবে, ঠিক আছে, এটা জায়গাটা ছড়িয়ে গেলো এবং এই জায়গাটাতেও ছড়িয়ে যাবে সঙ্গে সঙ্গে, মানে ফাটল বরাবর সঙ্গে সঙ্গে ছড়িয়ে গেলো। হ্যাঁ, সঙ্গে সঙ্গে এই জায়গাটা ঠেকালাম, তাহলে গোটাটাই কি করে ছড়িয়ে গেল সঙ্গে সঙ্গে, ডিউ টু ডিউ টু কিসের জন্য, কেন ছড়ালো, ওই ক্যাপিটাল গিয়ার জন্য, যেটা ক্যাপিলারি অ্যাক্সেস ক্যাপিলারি অ্যাকশন। ক্যাপিটাল অ্যাক্সেসের জন্য। এখনো মানুষজন আসছে, আচ্ছা যাই হোক, ক্যাপিলারি অ্যাকশনের জন্য ছড়িয়ে গেল, ঠিক আছে। এরপর আমি কি করলাম, এটাকে সরিয়ে নিলাম, এবার ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হওয়ার ফলে কি হলো, তো ঠান্ডা হতে দিয়ে দেখি কি হয়, কোথায় গেল, ঠান্ডা হয়ে গেল, তাই না। ঠান্ডা হওয়ার পর কি হলো, এখন গরম আছে ঘরটা, জায়গা বুঝেছিস, এখন ঠান্ডা হয়ে গেছে। এই যে জিনিসটা ছিল, এটা কি আর এটা থাকবে না, এটা একটা সলিড জয়েন্ট তৈরি করে দেবে, এটা একটা সলিড জয়েন্ট, এটা সলিড জয়েন্ট হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর এটা একটা সলিড জয়েন্ট তৈরি করবে। এই জয়েন্টটাকে বলা হয় ব্রেজিং জয়েন্ট, বোঝা গেছে। তাহলে ব্রেজিং জয়েন্টের হ্যাঁ। কনসেপ্টটা কিসের উপর দাঁড়িয়ে আছে, এখানে কি আমরা এই ব্রেজিং রডটাকে গরম করি না বেস মেটালটাকে গরম করি?
স্যার ব্রেজিং রডটাকে স্যার গরম করি ক্যাপিলারি অ্যাকশনের সাহায্যে হয়ে যায়। হ্যাঁ, এবং ব্রেজিং করতে গেলে কি করতে হবে, প্রথম শর্তটা কি আছে, যদি ক্যাপিলারি অ্যাকশন আমি চাই, এই প্লেট দুটোকে আমাকে অনেক দূরে দূরে রাখতে হবে, তাই তো? একবার স্যার কাছাকাছি রাখতে হবে। একবারে কাছাকাছি রাখতে হবে, হ্যাঁ একদম কাছাকাছি রাখতে হবে, যাতে ক্যাপিলারি অ্যাকশন হয়, খুব বেশি গ্যাপ হলে হবে না, ঠিক আছে? আগে এটাকেই গরম করে নিই, বেসিক্যালি যেটা করি এটাকে গরম করে নিই, ব্রেজিং রডটাকে গরম করি টেকনিক্যাল কারণে, ঠিক আছে, জাস্ট ফ্লাক্সটাকে লাগাবার জন্য গরম করে নিই, প্রিহিট করে নিই হালকা করে, কিন্তু মেন গরম করি এটাকে, এইভাবে আমরা ব্রেজিং প্রসেসটাকে করি, তাহলে একটু হলেও সোল্ডারিং এর থেকে আলাদা প্রসেসটা, তাই তো? এরপর আমি পাইপটাকে হ্যাঁ, স্যার। দেখাচ্ছি পাইপটাকে কিভাবে জয়েন করি। তো এর মধ্যে কি করে আমি করব, পাইপের এখানে তো জাস্ট এই পোরশনের সাথে ওই পোরশনটা লেগে থাকবে, ঠিক আছে, এরকম ভাবে থাকবে জিনিসটা, কোথায় গেল, এরকম। এটা তো খুব একটা টেকনিক্যালি তো বুঝতে পারছি না আমি কিভাবে জয়েনটা করব। তো কি করা হয়, একটা এরকম টুল কিনতে পাওয়া যায়, যেরকম আমরা দেখবো এরকম একটা টুল কিনতে পাওয়া যায়, যার মুখটা হয় এরকম টাইপের, ট্যাপার টাইপের, ঠিক আছে, এরকম টাইপের একটা টুল কিনতে পাওয়া যায়, যেটার মুখটা হয় এরকম টাইপের, ঠিক আছে, এর মুখটা এরকম ট্যাপার টাইপের থাকে। তো প্রথমত আমি কি করি, এই টুলটাকে আমরা কি করব, বসিয়ে নেবো পাইপের উপরে, পাইপটা এরকম রয়েছে, ঠিক আছে। এবারে যদি এই পাইপটার উপরে আমি টুলটা দিয়ে স্ট্রাইক করতে থাকি, এর উপর আমি হ্যামার দিয়ে স্ট্রাইক করতে থাকলাম, তো কি হবে, পাইপের মুখটা কি একই থাকবে, না পাইপের মুখটা বেড়ে যাবে, একটা দিকে পাইপের মুখটা একটু বেড়ে যাবে। বেড়ে যাবে। তার ফলে আমি এখানে যাতে দ্বিতীয় পাইপটা ওইটার মধ্যে অনেক ঢুকে যায়। ঢুকে যেতে পারে, ঠিক আছে, কিন্তু আমাকে মনে রাখতে হবে খুব বেশি বড় করলে চলবে না, যেন ক্যাপিলারি অ্যাকশনের জন্য একদম গায়ে গায়ে লেগে থাকে। তাহলে জিনিসটা কিরকম হলো, জিনিসটা এরকম টাইপের হলো, এখান থেকে একটু বেড়ে গিয়ে খানিকটা জয়েন্টটা এরকম টাইপের হয়ে গেল, এরকম গিয়ে এটা একদম কালোটা এখন এরকম পজিশনে থাকবে, একদম একটু গ্যাপ দিচ্ছি, নাহলে আমরা বুঝতে পারবো না, গ্যাপ বোঝাবার জন্য একটু গ্যাপ দিয়ে দিলাম, এরকম অবস্থায় থাকছে, হালকা গ্যাপ দিয়েছি, হ্যাঁ হালকা একদম just, যাতে বুঝতে পারি। এটা এখান থেকে এইটাকে অ্যাড করে দিচ্ছি, এরকম করে দিলাম, ঠিক আছে, একটু ট্যাপার করে দিলাম। তো এই গর্তটার মধ্যে এবার সবুজ পাইপটা ঢুকে যাবে, ঠিক আছে। আগে কি হচ্ছিল, দুটো পাইপের ডায়ামিটারটা কিন্তু সেম, এটারও যা ডায়ামিটার ওটারও কিন্তু তাই ডায়ামিটার, ঠিক আছে, এটার যা ডায়ামিটার আর ওটার ডায়ামিটারটা, সবুজ পাইপটার ডায়ামিটারটা সেম, খালি এর মুখটাকে একটু বড় করে দিয়েছি, তাই না, এই জন্য এটার মধ্যে ঢুকে যাচ্ছে মুখ পোর্শনটা থাকে। আচ্ছা, এরপরে আমার কি করতে হয়, এরপরে আমি এই জিনিসটাকে গরম করে নিলাম, ঠিক আছে, না এই মুখটাকে গরম করে নেবো, গরম করে নেওয়া মানে কি, এই জায়গাটাকে পুরো গরম করে নিচ্ছি, কোথায় গেল, এই জায়গাটাকে পুরো গরম করে নিলাম, ঠিক আছে, এই জায়গাটা পুরো এখন লাল হয়ে আছে গরম হয়ে। এই ছবিতে অ্যানিমেশন দিলে বোধহয় ভালো লাগে বুঝতে, তাই তো, নাকি আরো ইন্টারেস্টিং লাগে, কি কোনটাতে বেশি সুবিধা হয়? বুঝতে পারছি কি হচ্ছে। হ্যাঁ এটা বুঝতে পারছি, আর হাতে করলে আরো ভালো বোঝা যাবে, যদিও আমরা পার্টস গুলো জানতে পেরে যাচ্ছি আগে থেকে, কি করে কাজ করে না করে। এটা আরএসসি তে প্রচুর ইউজ হয়, ঠিক আছে, বা তোরা কেউ যদি আমরা দেখেছি রেফ্রিজারেশনের ইয়ে সারাবার জন্য, তখন এটা ইউজ হয় এটা, হ্যাঁ এখানে, ঠিক আছে। এরপরে কি করা হয়, এই যখনই এটা গরম হয়ে গেল, দুটোর মধ্যে গ্যাপটা খুব কম রয়েছে, প্রথমে আমরা এটাকে ব্লো টর্চের মাধ্যমে প্রচন্ড গরম করলাম, এবারে ওই ব্রেজিং রডটাকে হালকা করে গরম করে ওটাকে প্রথমে ফ্লাক্সের মধ্যে ডিপ করে এই জায়গাটায় খালি টাচ করিয়ে দেবো, ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে এই জায়গাটার মধ্যে ওটাকে টাচ করানো। দেখিয়ে দিচ্ছি, এখানে রডটাকে জাস্ট টাচ করালাম, এটা রডকে টাচ করে দিলাম, তার ফলে এটা কি হবে, গলে গিয়ে এর মধ্যে ঢুকে যাবে, তার ফলে মাঝের যে জায়গাটা ছিল সেটাকে আমি কমলা কালার দেখাচ্ছি, এই লিকুইড স্পেল্টারটা এর মধ্যে চলে গেল, এই যে কমলা কালারটা দেখতে পাচ্ছি ভালো করে, এটা এখানের জন্য বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে, এই যে কমলা পোর্শনটা দেখাচ্ছি, ঠিক আছে, না এই যে কমলাটা ঢুকে গেল টোটালটা। তো এটা 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 কি হচ্ছে, এই যে স্পেলটারটা, এবারে আমি কিছুক্ষণ এটাকে ছেড়ে রেখে দিলাম, ঠিক আছে, ঠান্ডা হতে দিলাম, কিছুক্ষণ এটা ঠান্ডা হতে টাইম দিতে হবে। ঠান্ডা হওয়ার পর কি হবে, এটা একটা সলিড জয়েন্ট এর মধ্যে প্রোভাইড করে দেবে, সলিড জয়েন্টটাকে কালো কালার দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, এই কালো কালার দিয়ে দেখানো, ঠিক আছে। তো আস্তে আস্তে করে এটা সলিড জয়েন্ট হবে, এবারে কি পাইপ দুটোর মধ্যে কোনো গ্যাপ থাকবে, না পাইপ দুটো অ্যাসেম্বল হয়ে গেল, দুটো পাইপ অ্যাসেম্বল হয়ে গেল। অ্যাসেম্বল হয়ে গেল। এইভাবে আমরা ব্রেজিং প্রসেস করে থাকি, এটা তাহলে বুঝতে পারছি, আমরা যদি বাড়িতে আমাদের ফ্রিজ বা এসি খারাপ হয়, আমরা দেখবো এরকম একটা ব্লো টর্চ নিয়ে আসে লোকগুলো, আর কয়েকটা রড নিয়ে আসে, দিয়ে দেখবো দুদিকের পাইপটায় গরম করছে, দিয়ে একটা কি গুঁড়োর মতো জিনিস বার করলো, দিয়ে সেটাকে এই রডটাকে তার মধ্যে গরম করে ঢুকিয়ে দিয়ে ওটাকে ঠেকাতে, ওটা কি একটা হলো বুঝতে পারলাম না, কিন্তু ওটা জয়েন্ট হয়ে গেল, গলে গিয়ে কিছুটা মুখটা বন্ধ হয়ে গেল, সিল হয়ে গেল, দিয়ে ওটা জয়েন্ট হয়ে গেল। জিনিসটা আমরা এতদিন বুঝতাম না, আমাদের কাছে এইরকমই যেমন ভাবে বললাম সেরকমই জিনিসটা ছিল,
কি যে হতো জিনিসটা বুঝতে পারতাম না। এখন কি জিনিসটা বোঝা যাচ্ছে? জিনিসটা আমরা কিভাবে হ্যাঁ অ্যাপ্লাই স্যার। করলাম, ঠিক আছে? ব্রেজিং প্রসেস এই যে, ঠিক আছে? স্যার এই প্রসেসটা স্যার জলের পাইপের ক্ষেত্রেও মানে জলের হ্যাঁ, পাইপের লাগানোর ক্ষেত্রে জলের পাইপের জন্য প্রচুর ব্যবহার করা হয়। এক্স্যাক্টলি। কিছুক্ষণ মানে একটা পাইপকে একটু গরম করে একটু খুলি পর সেকেন্ড পাইপের এটার মধ্যে ঢুকি পর ঠান্ডা করে দিলেই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য ইউজ করা হয়। মানে এইগুলো কি হুম। হয় জেনারেলি ফ্রিজের বা আমাদের যে এসি বা যেগুলো মানে তো আমাদের প্ল্যান্ট আছে, যেমন কুলিং প্ল্যান্ট হয় বা হুম। এগুলোতে হয়, প্রায়শই হ্যাঁ এগুলো ফাটল হয়ে যায়, ঠিক আছে? লিক হয়ে যায়। হ্যাঁ তো লিকের জন্য তো গোটা পাইপটা ফেলে দেওয়া যায় না। মানে আমি ধর একটা এসির পাইপ ব্যবহার করছি, এসি পাইপটার ওই পাইপটার দাম হয়তো 4000 টাকা সাপোজ। তো একটা কোথাও লিক হয়ে গেল বা ফাটল ধরে গেল, ওখান থেকে লিক করছে হয়তো কুলেন্ট, তো তার জন্য কি আমি গোটাটা ফেলে দিতে পারি? নিশ্চয়ই করবো না। তো রেফ্রিজারেন্টটা কি হ্যাঁ করবো তাহলে, ওখানটা আমি কি করবো, হালকা করে লোককে ডেকে এনে দিলেই কি করবে, যে আসবে সে ব্রেজিং করে দিয়ে চলে যাবে, ঠিক আছে? না, আরএসি তে এটা প্রচুর ব্যবহার করা হয়, ঠিক আছে? অ্যাপ্লিকেশনস বলা হয়েছে, অ্যাপ্লিকেশনস এর মধ্যে কি কি রয়েছে? ব্রেজিং ইজ জেনারেলি ইউজড ইন টু জয়েন্ট কার্বাইড টিপ অন কাটিং টুলস, ঠিক আছে? কার্বাইড টিপ, এটাকে দেখ আমরা দেখাচ্ছি। লেদে যে টুল বিটটা নিয়ে কাজ করি, আমাদের সিঙ্গেল ইয়ে কাটিং টুল, ঠিক আছে? সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের একটা বিটের লাগাবার জন্য এই যে বিটটা দেখানো হচ্ছে, ঠিক আছে? এই বিট গুলোকে, এটা হচ্ছে বিট, ঠিক আছে? এটা তৈরি হয় আমাদের কিন্তু হার্ডেন স্টিল দিয়ে, ঠিক আছে? বাকিটা কিন্তু তৈরি হয় কাস্ট আয়রন দিয়ে। কারণ গোটা টুলটাকে তৈরি করে কি করবো, এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, ঠিক আছে? তো এই যে নীল নীল পোর্শন গুলো রয়েছে, ঠিক আছে? নীল নীল পোর্শন গুলো হচ্ছে আমাদের বডিটা, ঠিক আছে? কাটিং টুলের বডিটা, এটা দিয়ে আমরা কাটি, ঠিক আছে? আর এই যে ছাই ছাই কালার যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টুলের পয়েন্টটা। এই পয়েন্টটা খুব দামি স্টিল দিয়ে তৈরি করা হয়, কারণ এটা ছাড়া আমাদের কাটা যাবে না। আমরা জানি যে মেটাল যত হার্ড হবে সে তত বেশি কাটতে পারবে। তো স্পেসিফিক্যালি এই যে উপরের যে কাটিং পোর্শনটা যেটা দিয়ে আমরা কাটিং করি, সেটা বাজার থেকে কেনা হয়, ঠিক আছে? এটা খুবই কস্টলি হয়, খুব কস্টলি জিনিস দিয়ে হয়। তো গোটা টুলটা, অত ভারী টুলটা কি এটা দিয়ে তৈরি করার কোনো মানে আছে? না তো না কোনো স্যার। মানে নেই, খালি না যতটুকু স্যার, অংশ দিয়ে না কাটবো স্যার। সেটাই এরকম দামি জিনিস ইউজ করবো। তো এটা জেনারেলি তৈরি করা হয়, বডিটা তৈরি করা হয় কাস্ট আয়রন দিয়ে। দিয়ে টুলটা বাজার থেকে কিনে আনি, দিয়ে এই টুলটা বসায় কি করে কাস্ট আয়রনের উপরে, সেটা তৈরি করা হয় কার্বাইড দিয়ে, ঠিক আছে? কার্বাইড দিয়ে আমরা বসাই, কার্বাইড টিপটাকে বসাই আমরা এই বেজিং এর মাধ্যমে, ঠিক আছে? এই যে দেখ একটা প্রসেস দেখিয়েছে, তারপর এই সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের উপর লাগাচ্ছে, এই যে, ঠিক আছে? তো এইটার উপরে এইভাবে বসানো হয়, ওই কাস্টারের উপরে এই টুলটাকে এইভাবে বসানো হয়। যেমন আমাদের কিরকম বলবো, খানিকটা যদি তুলনা করি এটার সাথে, আমাদের ছুরির হ্যান্ডেল হচ্ছে এটা, ঠিক আছে? আর যেটা দিয়ে কাটি সেটা হচ্ছে এই পোর্শনটা, ঠিক আছে? এই দুটোকে যেমন আমরা জয়েন্ট করি, সেরকম এটাকে আমরা হ্যালো স্যার, বেজিং এর মাধ্যমে join কার্বাইড করি। বলতে কি কার্বাইড? বিভিন্ন রকম কার্বাইড হতে পারে, শুধু বোরন কার্বাইড না, বিভিন্ন ধরনের কার্বাইড হতে পারে, ঠিক আছে? শুধু রকম কার্বাইড নয়, আমরা গ্যাস ওয়েল্ডিং এর সময় যখন করবো ক্যালসিয়াম কার্বাইড ইউজ করবো। কার্বাইড জিনিসটা জেনারেলি একটু শক্ত টাইপের হয়, ঠিক আছে? বোরন কার্বাইড হচ্ছে সব থেকে বেশি শক্ত। বোরন ছাড়াও আরো অনেক কিছুরই কার্বাইড হতে পারে, ঠিক আছে? এটা বোরন কার্বাইড না, এটা অন্য ধরনের কার্বাইড ইউজ। হ্যাঁ, বোরন কার্বাইডও ইউজ করতে পারি, ঠিক আছে? কিন্তু এটা জেনারেলি আমরা স্টিল ব্যবহার করি, হার্ডেন স্টিলও ব্যবহার করতে পারি, বা সিদেন স্টিল ব্যবহার করতে পারি, বা কার্বাইড স্টিলও ব্যবহার করতে পারি। অনেক রকমের জিনিস ইউজ হয়। এইচএসএস ও ব্যবহার করতে পারি, এইচএসএস এর গোটা টুলটাই কিনতে পাওয়া যায়। মানে এই যদি শুধু আমরা এই টিপটার জন্য করি, তাহলে এটার দাম হবে 500 টাকা। যদি এই জিনিসটাকে গোটাটাই আমরা কার্বাইড দিয়ে কিনতে যেতাম, তাহলে হয়তো গোটাটার দাম হতো 5000 টাকা। আমার তো দরকার নেই না অতটা। আচ্ছা, তো এটার জন্য ব্যবহার করা হয় কার্বাইড টিপকে লাগানোর জন্য। আচ্ছা, ট্যাপস এন্ড আদার ফিটিংস। ট্যাপস মানে এইমাত্র যে বললি জলের কলের জন্য ব্যবহার করা হয়, ট্যাপস মানে কল, এবং তাদের ফিটিং এর জন্য ব্যবহার করা হয়। রিপেয়ারিং অফ কাস্ট আয়রনের রিপেয়ার করতে ব্যবহার করা হয়। রেডিয়েটরের পাইপ গুলোকে যদি ফুটো হয়ে যায় বা লিক করে যায়, তাহলে জন্য ব্যবহার করা হয় তার জন্য। কাস্ট আয়রনের উপর আমরা জানি ওয়েল্ডিং হয় না, কাস্ট আয়রনের ওয়েল্ডিং করা সম্ভব না, তো সেখানে ব্রেজিং করতে পারি। ব্রেজিংটাও খুব স্ট্রং জয়েন্ট প্রোভাইড করে, তাই না? আচ্ছা, স্পেলটারটা নিয়ে অনেকটা রয়েছে। আচ্ছা, স্পেলটারটা আজকে করিয়ে ছেড়ে দেবো, বাস আর কিছু যাবো না, পরদিন বাকিটা করাবো। স্পেলটারটা আমরা বলে দিচ্ছি হালকা করে। স্পেলটার হচ্ছে বেজিং এর যে ফ্লাক্সটা আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় ফ্লাক্স বলছি, যে ফিলার মেটালটা ব্যবহার করি তাকে বলা হয় স্পেলটার। There are so many types of spelter like brazing of iron, copper and zinc alloys. Spelter may be used, ঠিক আছে, for copper, silver and zinc etc. কোনটা কোন জন্য ব্যবহার করা হয় পরপর দেওয়া হয়েছে।
ফিলার মেটাল ইউজ ফর ব্রেজিং ইজ মেইনলি অফ টু টাইপ, দু ধরনের ফিলার মেটাল হয়, একটা হচ্ছে কপার বেস অ্যালয়েস আর একটা হলো কি জিঙ্ক বেস অ্যালয়েস। দু ধরনের অ্যালয়েস ব্যবহার করা হয়। জিঙ্ক বেস বা কপার বেস মানে কি, এগুলো কি খালি মাত্র কপারই থাকে বা না খালি মাত্র জিঙ্কই থাকে? না স্যার, জিঙ্ক ছাড়া অন্য মানে মানে সঙ্গে আরেকটা মিশ্রণ থাকবে, আরো থাকবে, একটা কেন, দুটোও থাকতে পারে, তিনটেও থাকতে পারে, দুটো কিন্তু থাকতে পারে। এর মধ্যে মেইন বা সব থেকে বেশি পরিমাণ রয়েছে জিঙ্ক, তাই জন্য এটা বলা হচ্ছে জিঙ্ক জিঙ্ক, বেস অ্যালয় বা কপার বেস হ্যাঁ, অ্যালয়, মানে কপারটা এটা সব থেকে কপার। বেশি আছে, ঠিক আছে? হ্যাঁ তো এটা ডমিনেট করছে বলে এভাবে বলা হয়েছে বেসিক্যালি। There are various different alloy in each class, but brass alloy of copper and zinc, sometimes up to 20% of tin are used mainly for the brazing of ferrous metals. ঠিক আছে, বিভিন্ন ধরনের অ্যালয় ব্যবহার করতে পারি, ঠিক আছে, ইন ইচ ক্লাস, বাট ব্রাস মানে কপার আর টিন, ব্রাস মানে কি পিতল, পিতল কিসের কিসের অ্যালয়, কপার আর জিঙ্ক, এটা কিন্তু পরীক্ষায় প্রচুর পড়ে ব্রাসটা। এটা মেটেরিয়ালের চ্যাপ্টার থেকে আসে, ব্রেজিং থেকে আসবে না। মেটেরিয়ালের চ্যাপ্টারের জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্রাস। ব্রাসের প্রায় দেয় যে ব্রাস ইজ এ অ্যালয় অফ ড্যাশ এন্ড ড্যাশ, ঠিক আছে, এটা অন্য চ্যাপ্টারের জিনিস যদিও, তাও বলে দিলাম এটা আসবে। Sometime up to 20% of tin are used mainly for the brazing of ferrous metals. তো 20% টিনকেও আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে, এই অ্যালয় গুলোর সাথে 20% আমরা টিনকেও অ্যালয় করতে পারি যখন আমরা ফেরাস মেটালের কোনো রকম আমরা ব্রেজিং করতে চাইবো সেই সময়ের জন্য। আচ্ছা, তো নেক্সট হচ্ছে মেল্টিং পয়েন্ট অফ কপার এন্ড জিঙ্ক স্মেল্টার ইজ 600 ডিগ্রি সেলসিয়াস এন্ড 900 ডিগ্রি সেলসিয়াস। জেনারেলি কপার স্মেল্টার আর জিঙ্ক স্মেল্টারের মেল্টিং পয়েন্ট হয় আমাদের 600 থেকে 900 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। Silver alloys, an alloy of silver and copper, or maybe an alloy of silver, copper and zinc, are suitable for brazing of any metal that is capable of being brazed. তো সিলভার অ্যালয় ব্যবহার করতে পারি, সিলভার বেসড অ্যালয় ব্যবহার করতে পারি, যেটা কিসের হতে পারে, সিলভার কপার হতে পারে, অথবা সিলভার কপার আর জিঙ্কেরও হতে পারে। এই দুটো বা তিনটে কম্পোনেন্টের হতে পারে, এটা একটা কম্বিনেশন হতে পারে, কপার আর সিলভারের একটা হতে পারে, অথবা কপার সিলভার, সরি, কপারের সাথে সিলভার হতে পারে, আরেকটা হতে পারে, ভুল ইয়ে দেখালাম, একটা হতে আরেকটা হতে পারে সিলভার কপার আর জিঙ্কেরও হতে পারে, দু রকমই হতে পারে। এছাড়াও আরো অনেক আছে, খালি দুটো বলা আছে, হাইলাইটেড করা আছে। আর সুটেবল ফর ব্রেজিং অফ এনি মেটাল ইজ কেপেবল টু বিং মেড, এটা হচ্ছে সেই ইউনিভার্সাল জিনিস। যেমন নর্মাল চাবি দিয়ে একটা যে কোনো দরজা খোলা যায়, মাস্টার কি দিয়ে যে কোনো জিনিসেরই খোলা যায়, ঠিক আছে, যে কোনো চাবি মাস্টার কি দিয়ে খোলা যায়। তো সেরকম এটা হচ্ছে একটা মাস্টার, আমরা বলতে পারি মাস্টার একটা অ্যালয়, যেটার মাধ্যমে যে কোনো ধরনের আমরা যে কোনো জিনিসকে ব্রেজিং করতে পারবো, ঠিক আছে, এগুলো হচ্ছে মাস্টার অ্যালয় বলতে পারি বা মাস্টার স্পেল্টার বলতে পারি সোজা কথায়। এরকম আমাদের ইউনিভার্সাল ইলেকট্রোডও আছে, মনে রাখবে, যখন এসএমএডব্লিউ পড়াবো তখন আমরা বলবো ইউনিভার্সাল ইলেকট্রোড। ইউনিভার্সাল ইলেকট্রোডটা কিছু না, যেটা দিয়ে যে কোনো ধরনের আমরা ওয়েল্ডিং করতে পারবো, এসি ডিসি যে কোনো ধরনের পোলারিটিতেই ব্যবহার করতে পারবো, সেগুলোকে বলা ইউনিভার্সাল ইলেকট্রোড। এটা হচ্ছে ইউনিভার্সাল স্পেল্টার বলা যেতে পারে। They are given a clean finish and a strong ductile joint. এটা কেবলমাত্র ক্লিন ফিনিশই দেয় না, তার সাথে সাথে একটা ডাকটাইল জয়েন্টও প্রোভাইড করে। ডাকটাইল কি আমরা জানি, খুব ভালো করে পড়া হয়েছে। Melting point of copper and silver smelter is 600 degrees Celsius and 850 degrees Celsius, and silver and zinc smelter is 688 degrees Celsius and 750 degrees Celsius, ঠিক আছে। আলাদা আলাদা বলা হয়েছে, যেমন বলা আছে কপার আর সিলভার স্মেল্টারের করতে হয় 600 থেকে 850 পর্যন্ত হয়, আর সিলভার এন্ড জিঙ্ক স্মেল্টারের হয় 688 থেকে 750 এর মধ্যে। আচ্ছা, তো নেক্সট হচ্ছে স্পেল্টার আর অ্যাভেলেবল ইন দা ফর্ম অফ সিট, ওয়েট, পাউডার, রড এটসেট্রা। বিভিন্ন রকম ফর্মে পাওয়া যেতে পারে, যেমন আমি এতক্ষণ যেটা বললাম সেটা ছিল আমাদের রড ফর্মে, তাই না, এই যে এই স্পেল্টারটা রড ফর্মে ছিল, এই যে স্পেল্টারটা রড ফর্মে ছিল। আচ্ছা, এরকম এটা ছাড়াও আমরা সিট পাতলা পাত হিসেবে পেতে পারি বাজারে, ঠিক আছে, পাউডার হিসেবেও পেতে পারি, ঠিক আছে, ওয়েট হিসেবেও পেতে পারি, তার হিসেবে পেতে পারি। Filler metal for filler metal filler metal compound based on aluminium, magnesium, copper, মানে জাস্ট স্পেল্টারের কম্বিনেশন বলছে, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, সিলভার এন্ড নিকেল, অথবা কিসের কিসের হতে পারে, এগুলোর একটা কম্বিনেশন হতে পারে, অথবা কিসের 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 হতে পারে, অর মেবি অ্যান অ্যালয় অফ অ্যালুমিনিয়াম এন্ড নিকেল, এটারও হতে পারে, কপার এন্ড জিঙ্কের হতে পারে, কপার এন্ড ফসফরাসের হতে পারে, সিলভার এন্ড নিকেলও হতে পারে, আলাদা আলাদা কম্বিনেশন দেওয়া হয়েছে তার, ঠিক আছে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক্ষেত্রে, ঠিক আছে, এটি, এটা আর এইটা, এই তিনটে হচ্ছে মেন আমাদের জিনিস, এই তিনটে আমাদের মনে রাখতে হবে। এটা ছিল স্পেল্টার। কারোর কি কোনো অসুবিধা আছে এই পর্যন্ত? না স্যার। আচ্ছা, কারোর যদি কোনো সমস্যা না থাকে তাহলে এটা নিশ্চয়ই আর টোটালটা বলতে হবে না, আমরা জিনিসটা বুঝতে পেরেছি।
আর নেক্সট ক্লাসে আমি হ্যাঁ, স্যার। এটা আরেকবার জাস্ট হালকা করে বলে রিভিশন দিয়ে আমি শেষ করব। ঠিক আছে, কারোর যদি কোনো রকম কোনো কোয়ারিজ না থাকে তাহলে আমি এন্ড করছি সেশনটা। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার থ্যাংক ইউ ফর জয়েনিং। হ্যাভ এ নাইস ডে।